নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা 3টে ভিডিওর একটা সিরিজ করছি প্ল্যান মোতাবেক। প্রথম ভিডিওতে যেটা গতকাল আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, সেখানে পুরো একদম পৃথিবীর প্রথম দিক থেকে শুরু করে মোটামুটি 1971 সাল অবধি ডলারের যে জার্নি সেটাকে আমি বলে দিয়েছি। এবার সেকেন্ড ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, যে প্রথম ভিডিওতে কি বলেছি, ডলার কেন এত শক্তিশালী। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় যে ডলারাইজেশন, এটা কি সম্ভব হলে কিভাবে সম্ভব, এর আগে যারা চেষ্টা করেছে তাদের কি পরিণতি হয়েছে, সেখান থেকে ভারত কি শিক্ষা নেবে এবং ভারতের এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি ডলারাইজেশনকে নিয়ে। তাহলে আমরা এবার বুঝবো ডলারাইজেশনের ব্যাপারে। ডলারাইজেশন মানে কি? ডলার, এটা যে সারা পৃথিবী কি হয়ে গেছে, ডলারাইজড হয়ে গেছে, ডলার দিয়েই সব বিজনেস চলছে। তাহলে ডলারাইজেশন মানে কি? সারা পৃথিবীকে আস্তে আস্তে ডলার থেকে মুক্ত করা। ওকে, এবার যখনই ডলার থেকে আপনি পৃথিবীকে মুক্ত করার কথা ভাববেন, আপনি কোনো একটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা দেশনায়ক, তার মানে আপনি সরাসরি আমেরিকার ইকোনমিকে চ্যালেঞ্জ করলেন। কেন আমেরিকার ইকোনমি ডলার সব থেকে শক্তিশালী, সব কিছু আমেরিকা ডলারের জন্য, ডলারকে বাঁচিয়ে রাখতে করতে প্রস্তুত, সেটা আগের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। এইখান থেকে শুরু হয় আসল জিওপলিটিক্সের খেলা। আপনারা অনেকেই মনে করেন জিওপলিটিক্সে যুদ্ধ বুঝি হয় সাম্রাজ্যের জন্য, ধর্মের জন্য, জাতির জন্য, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন দেশের শত্রুতার জন্য। না, 1% অবদান সেখানে থাকে। 90% যে অবদান থাকে সেইটা হচ্ছে ডলার, ইকোনমির থেকেই কিন্তু আসল শুরুটা হয় বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ। হ্যাঁ, সেটাকে সামনে আসতে দেওয়া হয় না, সামনে বিভিন্ন মোড়ক নিয়ে আসা হয়। ওকে, তো মোট কথা আপনি এটুকু বুঝে গেলেন যে ডলারের এগেনস্টে দাঁড়াতে গেলে আপনি পরিষ্কার যুদ্ধ ঘোষণা করে দিলেন আমেরিকার এগেনস্টে। এবার যেই দেশই এটা করবে, আমেরিকা সারা পৃথিবীতে সেট করে রেখেছে ইউএস এর ডিপ স্টেটকে এবং সিআইএ কে। এবার আমরা বুঝবো ইউএস এর ডিপ স্টেট আর সিআইএ কি। সিআইএ মানে আমাদের যেমন RNDW, পাকিস্তানের যেমন ISI, মানে কোনো দেশের গুপ্তচর সংস্থা, তাই তো। সিআইএ হচ্ছে আমেরিকার গুপ্তচর সংস্থা। সারা পৃথিবীতে সিআইএর এজেন্টরা বসে আছে বিভিন্নভাবে, ছদ্মবেশে, আপনি চিনবেন না তাকে। ওদের কাজ হচ্ছে বিভিন্ন দেশের বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে, বড় বড় বুদ্ধিজীবীদের সঙ্গে কানেকশন রেখে দাও। যখনই আমাদের মনে হবে এই দেশ আমাদের এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছে বা এ আমাদের কাছাকাছি চলে এসছে আমাদের টক্কর দেওয়ার জন্য, ওই দেশে আমরা সরকারই পাল্টে দেবো, ওকে আমরা সরকার থেকে সরিয়ে দেব। কি করে দেব? ওই দেশে গিয়ে তো আমরা ভোট দিতে পারবো না, আমরা মানে আমেরিকানদের কথা বলছি। তাহলে ওই দেশের রাজনৈতিক কোনো নেতা যাকে টাকা দিয়ে আমরা কিনে নিতে পারবো, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দাও তার পিছনে, কারণ ওই দেশ যদি ডলারাইজেশন না করতে পারে তাহলে আমরা এত কামিয়ে নেব যে ওটুকু ইনভেস্ট আমরা করতেই পারি। সিআইএর যিনি হেড ছিলেন তিনি প্রকাশ্যে ইন্টারভিউতে বলেছেন 1948-49 নাগাদ 2 বছরে 49টা দেশের সরকার পাল্টে দিয়েছিল সিআইএ। আপনার আইডিয়াই নেই যে কোন দেশের কোন রাজনৈতিক নেতার সঙ্গে সিআইএ প্ল্যান করে রেখে দিয়েছে, তাকে কিনে রেখে দিয়েছে। এবং সিআইএ তাহলে কি চাইছে? ধরুন এক্স একটা দেশ, সেই দেশ আমেরিকার বিরুদ্ধে যেতে চাইছে, ডলারাইজেশনের কথা বলছে। তখন এক্স দেশের বিরোধী বিভিন্ন নেতা যারা সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারে কখনো, তাদের সিআইএ 4-5 জনকে কিনে রেখে দিয়েছে। এবার সিআইএ বললেই তো ওই নেতাকে লোকে ভোট দেবে না, ওই নেতাকে এবার ভোট পাইয়ে দিতে হবে সেই দেশের লোকের তরফ থেকে। এবার সিআইএ ইউএস এর ডিপ স্টেটকে বলবে এই নেতাকে আমার কেনা আছে, এবার আপনারা শুরু করে দিন এই নেতার সপক্ষে কাজ। ইউএস এর ডিপ স্টেট কারা? ইউএস এর ডিপ স্টেট হচ্ছে সিআইএ যাদের যাদের আইডেন্টিফাই করে পাঠিয়ে দেয় যে এ না করাপ্টেড লোক আছে, এর বিশাল বড় একে এই দেশে একজন সম্মানীয় ব্যক্তি, এ কথা বললে 10 লাখ লোক সেটা মেনে চলে। ইউএস এর ডিপ স্টেট কি করবে? ওকে টাকা পয়সা দেবে, ওকে সারা পৃথিবীতে নিয়ে গিয়ে সম্মান দেবে,
ওকে বিভিন্ন অ্যাওয়ার্ড দেবে, যাতে ওর দেশের লোকও মনে করে বাহ এই লোকটার অনেক জ্ঞানী গুণী, এর একটা সম্মান আছে, ওকে নোবেল প্রাইজ পাইয়ে দেবে। এবার এই রকম লোক যারা মিডিয়াতে আছে, যাদের চ্যানেলে হয়তো কোটি কোটি ভিউ হয়, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার, তাদেরকে ডিপ স্টেট কন্ট্রোল করে রেখে দেবে যে ভাই একে জেতাতে হবে, এর হয়ে সবাই লজিক দিতে শুরু করো, এর হয়ে সবাই কথা বলতে শুরু করো। আচ্ছা, আমেরিকা কোনো দেশে কাকে জেতাতে চাইবে? সহজ কথা, আমেরিকার সঙ্গে কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতার শত্রুতা বা বন্ধুত্ব নেই। ধরুন, কথার কথা, আমি যদি আমাদের দেশের উদাহরণ নিয়ে চলি, ভারতবর্ষে আমেরিকা কি চাইবে? ভারত ওদের মতো বেঁচে থাক, কিন্তু কমজোরি হয়ে বেঁচে থাক, যেন আমেরিকাকে টক্কর দিতে না পারে। তো কোনো রাজনৈতিক নেতা, ধরা যাক তার নাম এক্স, সে খুব স্ট্রংভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওর সঙ্গে আমেরিকার কিন্তু কোনো শত্রুতা নেই পার্সোনালি। আমেরিকা তখন বলবে এই ওয়াই যে আছে না, বিরোধী দলের রাজনৈতিক নেতা সিআইএ, ওর সঙ্গে কন্ট্যাক্ট করো, সিআইএ ডিপ স্টেটকে বলবে ওর হয়ে প্রচার করো, ওকে জিতিয়ে দাও। কারণ এক্স মারাত্মক স্ট্রং লিডার, তাকে সরিয়ে দেওয়া দরকার। ওয়াই এর সঙ্গে কোনো বন্ধুত্ব নেই আমেরিকার, বাট ওয়াইকে জিতিয়ে দিলে ওয়াই হয়তো উইক লিডার, কোনো অ্যাসাচ অভিজ্ঞতা নেই বা তেমন কিছু করতে পারবে না, ও যদি 10 বছর ভারতবর্ষকে লিড করে তাহলে ভারতবর্ষ আবার অনেকটা পিছিয়ে যাবে, আমেরিকা 10 বছর রিল্যাক্সে থাকবে। এবার দেখা যাচ্ছে 10 বছর পর ওয়াই লিডার, সেও অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গিয়ে এবার বলছে না, দেশকে এগিয়ে নিয়ে যাব, সেও সব কিছু শিখে গেছে। একজন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি এই লেভেলের লোকের, তাকেও তো শিখতে হয়। একদিনে কেউ এসেই তো ওই চেয়ারে আমাকে আপনাকে বসিয়ে দিলেই তো আমরা পারবো না, তাই না? এইবার আমেরিকা ওকেই এনেছিল, আমেরিকা বললো আচ্ছা এবার ভারতবর্ষকে সব শিখে গেছে না, কি করে কি দেশ টেস চালাতে হয়, ইন্টারন্যাশনাল পলিটিক্স অভিজ্ঞ হয়ে গেছে, এ দেশ চালালে গন্ডগোল লাগছে, পুরো দেশকে স্ট্রং করে ফেলছে। এক কাজ করো, এই জেড কে আছে, জেড অনেক মানে কম অভিজ্ঞ নেতা না, ও অত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববে না, বা ওর এজেন্ডাতে এমন কিছু নেই যে দেশকে স্ট্রং ম্যানুফ্যাকচারিং হাব করব বা কিছু করব। এক কাজ করো, ওয়াইকে সরিয়ে দাও, সিআইএ ডিপ স্টেট জেডের হয়ে প্রচার শুরু করো, সারা দেশে ভাইবস চালিয়ে দাও, ফেসবুক টেসবুক কিনে নাও, সব জায়গায় ওয়াই বিরোধী আন্দোলন চালিয়ে দাও, যাতে জেড পাওয়ারে এসে যায়। তাহলে এক্স বা ওয়াই বা জেড কেউই কিন্তু আমেরিকার বন্ধু বা শত্রু নয়। আমেরিকা চাইবে যে প্রত্যেকটা দেশে উইক লিডার থাক, ব্যাস। এমন নয় যে ওই নেতাকে আমেরিকা খুব ভালোবাসে ইত্যাদি। ক্লিয়ার? তো আপনারা অনেক সময় ভাবেন যে আচ্ছা আমেরিকা তো এই নেতার সপক্ষে, আমেরিকা তো চায় এ পাওয়ারে বসুক। না, ও দুর্বল বলে আমেরিকা চায়। আমেরিকা যেই মুহূর্তে দেখবে ও সবল হয়ে যাচ্ছে, ও দেশকে ইউনাইটেড করে এগিয়ে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমেরিকা ওকেও সরিয়ে দেবে। বোঝা গেল? এইবার যেই দেশে, কি বলেছিলাম, নেক্সট 100 বছরের জন্য আমেরিকা সৌদি আরবের সঙ্গে ডিল করে নিয়েছে যে পেট্রোল বেচলে তুমি কেবল তার টাকাটা ডলারেই অ্যাকসেপ্ট করবে, আর কোনো মুদ্রায় নয়। এবার সৌদি আরব ছাড়াও তো বিভিন্ন দেশে পেট্রোল আবিষ্কার হতে শুরু করলো, খনিজ তেল পাওয়া গেল। যেই দেশ যখন বুঝে গেছে যে ভাই আমার দেশের তেল, আমি এর মালিক, আমি কিসে বেচবো, কিসে টাকা নেব আমি বুঝবো, আমেরিকাকে ঠিক করে দেওয়ার আমি ডলারে টাকা নেব, সেই দেশকে আমেরিকা নিজের মিলিটারি সুপার পাওয়ার ইউজ করে জাস্ট শেষ করে দিয়েছে। কারণ ইকোনমি, আমেরিকার ইকোনমির এগেনস্টে কেউ কথা বললে আমেরিকা তার ওপর নিয়ে চলে আসবে মিলিটারি অ্যাকশন। পৃথিবী চলে ইকোনমি দিয়ে, পলিটি আমরা সামনে দেখি, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে আদর্শ নিয়ে, ধর্ম নিয়ে, জাতি নিয়ে, সাদা কালো বর্ণভেদ নিয়ে, সব কিছুর পিছনে আসল গেম কন্ট্রোল করছে ইকোনমি। উদাহরণ 2000 সাল, ইরাক, সাদ্দাম হোসেন, ঠিক আছে, ইরাকের সেই সময়কার রাষ্ট্রনায়ক, তিনি কি বললেন? ইরাকের কাছেও প্রচুর তেল আছে, তিনি বললেন ভাই আমি তো তেল ডলারে বেচবো না, আমি বেচবো ইউরোতে। ইউরো মানে হচ্ছে ইউরোপের যেটা কারেন্সি। তো উনি 26 বিলিয়ন ইউরো নিজের দেশে রিজার্ভ করে নিয়েছিলেন তেল বিক্রি করে। 26 বিলিয়ন ইউরো, 2025-এর হিসেবে বলছি না, 2000 সালে, তো যথেষ্ট বড় অ্যামাউন্ট টাকা। তারপর কি হলো? সাদ্দাম হোসেনের ফাঁসি দিয়ে দেওয়া হলো। দেশের সর্বোচ্চ নেতা, তার দেশে তাকে ফাঁসি দেওয়া হলো। আমেরিকা পুরো ফোর্স নিয়ে নেমে গেল যে ভাই একটা দেশ যদি বিদ্রোহ করতে শুরু করে কালকে পুরো পৃথিবী করবে, কোনো রিস্ক নেওয়া যাবে না, ডলারই চলবে, ডলারের এগেনস্টে কেউ কথা বলতে পারবে না।
সাদ্দাম হোসেনকে গুঁড়িয়ে দেওয়া হলো। যখনই একজনকে এরম গুঁড়িয়ে দেওয়া হয় না, আরও যারা রাষ্ট্রনায়ক আছে তারা ভয় পেয়ে যায় যে ভাই দেশের জন্য এগোবো, বিভিন্ন দেশের কথা বলছি, আমেরিকার 2 দিন লাগবে আমার দেশের মানুষকে বিভিন্ন সংবাদ সংস্থা, বিভিন্ন নোবেল জয়ী মানুষজন এদেরকে দিয়ে ন্যারেটিভ তৈরি করে ভুল বোঝাতে। আমার দেশও শেষ হয়ে যাবে, আমাকেও শেষ করে দেবে আমেরিকা, লাভ কি? তার থেকে চুপচাপ থাকি, মোটামুটি দেশের বাকি উন্নতি করি, কিন্তু ডলারের এগেনস্টে কিছু বলবো না। সবার মনে ভয় চলে আসে না, আমেরিকার এগেনস্টে কে দাঁড়াবে? জাস্ট দেখুন ভেনেজুয়েলা নিয়ে এই চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম আমি কদিন আগে, কারণ ভেনেজুয়েলা হট টপিক, সামনে হয়তো আসছে না, কদিন পর আসবে। ভেনেজুয়েলাতে যিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি আছেন তার বিরুদ্ধে যে আন্দোলন করছে তাকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া হলো। মানে ইউএসএ ডিপ স্টেটের এজেন্ট বানিয়ে দেওয়া হলো। হঠাৎ করে ওকেই কেন নোবেল প্রাইজ দেওয়া হলো? সারা পৃথিবীতে ওকে পরিচিত করিয়ে দেওয়া হলো যে ইনি একজন খুব ভালো নেতা। এবার দেখে নিন, মিলিয়ে নিন আমার কথা, নেক্সট 1 বছর যেহেতু উনি নোবেল প্রাইজ পেয়ে গেছেন, সারা পৃথিবীতে ওনার নাম পরিচিত, পৃথিবীর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি এবং সামিটে ওনাকে ডাকা হবে বক্তৃতা দেওয়ার জন্য। উনি মানব দরদি কথা বলবেন, দেখবেন কি সব ভালোবাসার কথা উনি বলছেন, সব লিখে দেওয়া হবে স্পিচ। সারা পৃথিবী ওনাকে ধন্য ধন্য করবে। ওনার নিজের দেশের মানুষও এবার মনে করবে যে তাই তো, এই লোকটা তো খুবই ভালো, কিন্তু একে ভালো সাজিয়ে ইমেজ তৈরি করা হচ্ছে। উনি বলবেন আমরা হিংসা চাই না, মারামারি চাই না, আমার দেশের মানুষ, আমার পৃথিবীর মানুষ, মানবতাই সবার ওপরেই, সব দেখবেন বলতে শুরু করছে। দিয়ে ঠিক সময় আমেরিকা ওকে প্রচুর ফান্ডিং দেবে, দেশের লোক ওর পেছনে খাড়া হয়ে যাবে, ওর দেশের মিডিয়াগুলোকে কিনে নেওয়া হবে যাতে ওর হয়ে কথা বলা হয়, এবং যে এখন আমেরিকার এগেনস্টে দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, তাকে সরিয়ে দেওয়া হবে, হয়তো মেরেও দেওয়া হবে। দিস ইজ গেম। দেখে নিন গাদ্দাফি নাম তো শুনেইছেন, কি হয়েছে? গাদ্দাফি বলেছিল লিবিয়ার রাষ্ট্রপ্রধান যে আমরা ডলারে কিছু করব না, আমরা আফ্রিকান কারেন্সি বানাবো, আফ্রিকা মহাদেশের কারেন্সি হবে। কি হলো? লিবিয়াতে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হলো। নিজের দেশের মধ্যে 4-5 জন নেতাকে খাড়া করে অস্ত্র শস্ত্র টাকা পয়সা ফান্ডিং দিয়ে মার, নিজের দেশে সব মারামারি করে মর, ব্যাস। এবার করে কেন, করবে না কেন? বিভিন্ন নেতাকে বোঝানো হয়েছে যে ভাই তুমি তো ভোটে জিততে পারবে না, তোমাকে অস্ত্র শস্ত্র দিচ্ছি, টাকা দিচ্ছি, প্রধানমন্ত্রী হবে তো, রাষ্ট্রপতি হবে তো? বলছে হ্যাঁ হবো, হেভি লোভ, লাগাও, লোকজনকে নিয়ে রাস্তায় নেমে যাও, ভাঙচুর করে দাও, তোমাকেই তো চাই। ও পার্সোনাল স্বার্থ সিদ্ধির জন্য দিচ্ছে, দেশের সর্বনাশ করে। কি হলো? সিভিল ওয়ার হয়ে দেশ ধ্বংস হয়ে গেল। হলো তো। 2015তে হেনরি ক্লিন্টনের একটা ইমেল ফাঁস হয়েছিল, সেইখানে টোটাল মেলে দেখা গেছিল যে কিভাবে পুরো প্ল্যান করে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছিল আমেরিকা। আরো উদাহরণ চাই, চোখের সামনে দেখে নিন ইরানের কাছে সারা পৃথিবীর 10% অয়েল রিজার্ভ আছে, ভেনেজুয়েলার কাছে সারা পৃথিবীর 17% অয়েল রিজার্ভ আছে। বুঝতে পারছেন কোথায় কোথায় আমেরিকা ঢুকছে? যেখানে তেল আছে। ক্লিয়ার? এই জন্য ইন্ডিয়া প্রচণ্ডভাবে ভেতর থেকে চাইছে যে পুরো পৃথিবীর গেমটা যে তেল কেন্দ্রিক, এই গেমটাকেই ঘুরিয়ে দিতে, যে পুরোটা আমরা করে দেবো ইলেকট্রিক, এবং ইলেকট্রিকটাও আসবে সৌরবিদ্যুৎ থেকে। একদিনের কাজ তো নয়, সময় দিতে হবে দেশের সায়েন্টিস্টদের, ইঞ্জিনিয়ারদের, টেকনিশিয়ানদের, তবে না গিয়ে হবে। যে তেলও আস্তে আস্তে শেষ হয়ে আসছে, পৃথিবীর যে ভান্ডার আছে, এবং তেলের গেমও যাতে শেষ করে দেওয়া যায়, ইন্ডিয়া ট্রাই করে যাচ্ছে। ইরান কি বলেছিল? ইরান বলেছিল দেখো ভাই আমরা ইউরোতে পেমেন্ট নেব, ঠিক সাদ্দাম হোসেনের মতো। এবং ইরান একটা লজিক দিয়েছিল। ইরান কি লজিক দিয়েছিল? যে দেখুন, ইরানের সেই সময় ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্য 45%, তো আমি ডলারে কেন টাকা নেব? আমার 45% বাণিজ্য ইউরোপের সঙ্গে হয়, তো আমি যদি ইউরোতে সবকিছু নিই, আমি ইউরোতে পেমেন্ট করতে পারবো, আমার সুবিধা হবে না? মাঝখানে হঠাৎ করে কেন ডলারকে আনবো? ডিরেক্ট ইরান ইউরো, ইরান ডলার, ইউরো ডলার, ইরান, মাঝখানে ডলার কেন থাকবে? ইরানের কি হাল হয়েছে দেখে নিন, পুরো ইকোনমি ধ্বংস করে রেখে দিয়েছে। ইরানের ওপর পৃথিবীর রাশিয়ার পর সর্বোচ্চ দ্বিতীয় স্যাংশন। ইরানের কাছে তেল আছে, তেল বিক্রি করতে পারে না ওরা, কিছু করার নেই তো। এইভাবে আমেরিকা ডলারের এগেনস্টে যারা যারা গেছে তাদেরকে শেষ করে দিয়েছে, ডি ডলারাইজেশন নিয়ে যারা কথা বলেছে।
ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি আসছে। তার আগে আপনি বুঝে নিন যে ডলার ছাড়াও আমেরিকার হাতে আরেকটা অস্ত্র আছে, সুইফট নেটওয়ার্ক। আমি মনে হয় শব্দটা আগের ভিডিওতে বলেছি, বাট ব্যাখ্যা করিনি। সুইফট নেটওয়ার্ক কি? ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে সুইফট নেটওয়ার্কের প্রয়োজন পড়ে। মানে হচ্ছে, ধরুন আমি যদি সহজ করে বলি, ধরুন আমি কোথায় আছি, আমি এখন তো আছি গুড়গাঁওতে, এমনি কলকাতায় থাকি। ধরুন আমার একটা বন্ধু আছে, ও শ্রীলঙ্কায় আছে, ঠিক আছে। আমি আমার বন্ধুকে টাকা পাঠাবো শ্রীলঙ্কায়। ধরুন আমার বাড়ির কেউ শ্রীলঙ্কায় আছে, আমি তাকে টাকা পাঠাবো। এবার আমি টাকা কি করে পাঠাবো? ইন্ডিয়ার মধ্যে হলে তো আমি ইউপিআই করে দেবো, ব্যাংক ট্রান্সফার করে দেবো, বাট শ্রীলঙ্কায় তো ওরম টাকা চলে যাবে না, তাই না? তো আমায় যেটা করতে হবে, ইন্ডিয়া থেকে সুইফট অ্যাকাউন্ট, সুইফট কোড দিয়ে, সুইফট কোড বলে একটা কোড হয়, ঠিক আছে। তো আমরা যারা ধরুন ইউটিউবে কোনো ভিডিও করি, তো ইউটিউবের তো একটা রেভিনিউ হয়, তো ইউটিউবের কন্টেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট আসে আপনাদের কাছে, আচ্ছা প্রথমে বলে রাখি, আপনারা অনেকে বিরক্ত হন যে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো এত আসে কেন। কটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে ওটা আমার হাতে থাকে না, মানে কোনো ইউটিউব চ্যানেলের ওনারের হাতে থাকে না, ওটা ইউটিউবই নিয়ে আসে, ঠিক আছে। তো কোনোদিন ভারতের নিজস্ব প্ল্যাটফর্ম হলে ইউটিউবের অল্টারনেটিভ, তখন হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো, আমাদের হিসেবে চলবে। তো কাইন্ডলি আমাকে দোষ দেবেন না দয়া করে। তো ইউটিউব থেকে যে টাকাটা পাওয়া যায় সেটাও কিন্তু সুইফট কোড থাকলে তবে আপনি পাবেন অ্যাকাউন্টে, না হলে আপনার কাছে আসবে না। সুইফট আমেরিকা কন্ট্রোল করে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে দিই যে আড্ডা 24/7-এর যত ইউটিউব চ্যানেল আছে, যেমন স্কিল বাংলা আমাদের ইউটিউব চ্যানেল, এরকম আমাদের সারা ভারতে 75টার বেশি ইউটিউব চ্যানেল আছে। আমরা কিন্তু ইউটিউব থেকে যে টাকা আসে তার একটা পয়সা আড্ডা 24/7 নেয় না। আড্ডা 24/7-এর ঘোষিত পলিসি আমি এই চ্যানেলে প্রথম দিকে জানিয়েছিলাম, পরে অনেক নতুন মানুষজন এই চ্যানেলে যুক্ত হয়েছেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে বাংলার ছেলে মেয়েদের বা সারা ভারতের যে কোনো কারো উপকার হয়। যারা স্পেশালি এবেলড আছেন, দেখুন এসসি এসটি ওবিসি এটা ওটা অনেক রিজার্ভেশন আছে, সেসব আলাদা তর্ক ডিবেট, দরকার হলে ভিডিও করব কতটা দরকার না দরকার কেন। কিন্তু আমাদের যেটা মনে হয় আড্ডা 24/7 গ্রুপের সারা ভারতবাসী এক কথায় যে রিজার্ভেশন মেনে নেবে এবং সাপোর্ট করবে, সেটা হচ্ছে যারা স্পেশালি এবেলড তাদের জন্য, যাদেরকে আমরা বাংলায় বলি প্রতিবন্ধী, ডিজেবলড। আমরা বলি না ডিজেবলড নয়, তারা বিশেষভাবে সক্ষম, তারা অক্ষম নয়। তাদের হয়তো হাত নেই, পা নেই, দৃষ্টি নেই, কিন্তু বাকি অনেক কিছু আছে যেটা আমাদের অনেকের থেকে ভালো, তাই তারা স্পেশালি এবেলড, বিশেষভাবে সক্ষম। আমার মতো সক্ষম নয়, হয়তো আমার মতো দেখতে পায় না, কিন্তু সে যেভাবে ভাবতে পারে, যেভাবে শুনতে পারে, যেভাবে মাথা খাটাতে পারে, সেটা হয়তো আমার থেকে অনেক বেটার। তো যারা স্পেশালি এবেলড, যাদের কাজকর্ম করতে একটু অসুবিধা এই পৃথিবীতে, যাদের আমরা তো লড়ে নেব, কিছু না কিছু করে নেব জীবনে, আমাদের স্টুডেন্টদের সবারই কিছু না কিছু হয়ে যাবে, কিন্তু স্পেশালি এবেলডদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। তাই আড্ডা 24/7-এর ঘোষিত পলিসি যে কেউ যদি স্পেশালি এবেলড হয়, আপনার চেনা পরিচিত যদি কেউ থাকে, তার পড়াশোনা নিয়ে ভাবতে হবে না। তাকে গিয়ে আপনি বলবেন, যদি চেনা পরিচিত আপনার কেউ থাকে, যে ভাই তুমি স্পেশালি এবেলড, তুমি আড্ডা 24/7-এ যোগাযোগ করে নাও হেল্পলাইন নাম্বারে, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে অফিসিয়ালি 8130209247, এই নাম্বারে ফোন করে বলো আমি স্পেশালি এবেলড, তার একটা সার্টিফিকেট হয়, হোয়াটসঅ্যাপ করে দিয়ে দাও। যে পড়াশোনা তুমি করতে চাও WBCS এর জন্য বা কোনো স্কিল কোর্স বা রেলের জন্য, ব্যাংকের জন্য, যদি তোমার কিছু সামর্থ্য থাকে টাকা পয়সার, তাহলে তুমি কিছু টাকা পয়সা দিও, ঠিক আছে, যেটুকু পারবে, ডিসকাউন্ট হয়ে যাবে যতটা চাইবে। আর যদি তোমার সেই সামর্থ্য না থাকে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় আড্ডা 24/7 তোমার পড়াশোনার দায়িত্ব নেবে। এই যে আমরা দায়িত্বটা নিই, এবার খরচ তো হয়, সেই খরচটা আমাদের ইউটিউবের যে রেভিনিউ আসে সেটা থেকে আমরা বেয়ার করি। তো আমরা হ্যাপি এটা করতে পেরে। আপনারাও আরও 5 জনের সঙ্গে এই খবরটা একটু ছড়িয়ে দেবেন, যাতে করে যারা স্পেশালি এবেলড তারা উপকার পেতে পারে। গোটা আড্ডা 24/7-এর সেট আপ, অফিস, স্টুডিও, আমাদের সমস্ত টিচারদের স্যালারি, এই সমস্ত কিছু আমাদের আসে যারা কোর্সে এনরোল করে সেই ফিস থেকে। ইউটিউবের কোনো টাকা আমরা গ্রহণ করি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইন্ডিয়া থেকে আমি শ্রীলঙ্কায় টাকা পাঠাবো, ডিরেক্ট পাঠাতে পারবো না। ইন্ডিয়া থেকে সুইফট কোডে টাকা আগে যাবে ইউএসএতে, ইউএসএ থেকে সুইফট কোডের মাধ্যমে টাকা যাবে শ্রীলঙ্কায়। তার মানে পুরো ইন্টারন্যাশনাল পেমেন্ট কে কন্ট্রোল করছে? সুইফট। বুঝুন, একে ডলার, দুয়ে সুইফট।
আপনি কি করে দাঁড়াবেন ইউএস এর এগেনস্টে, এবং এবং ইউএস এর এগেনস্টে দাঁড়ালে কি হয়, রাশিয়াকে দেখুন, রাশিয়ার যা ডলার ছিল ইউএস ফ্রিজ করে দিয়েছে, বলেছে এর ডলার আমি ফ্রিজ করে দিলাম, এর ডলারে কোথাও নিয়ে গেলে ভ্যালু পাবে না। ডলার তো ওদের কারেন্সি, ওরা যে কোনো বলতেই পারে, ওই দেশের ডলার ফ্রিজ, এর ডলারটার অ্যাকসেপ্ট হবে না, পুরো শেষ, কত ডলার জমিয়ে রেখেছিল। সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে কেটে দেওয়া হয়েছে, যে ও টাকা ইউএস দিয়ে আমরা সুইফট দিয়ে পাঠাবো না কোনো দেশে। এবার বুঝুন, তাই রাশিয়া বাধ্য হয়ে কখনো ইন্ডিয়ার সঙ্গে রুপি রুবেল ট্রেড করে, কখনো ইন্ডিয়াকে বলে চাইনিজ কারেন্সিতে আমাদের দিয়ে দাও। ওরা এইভাবে ধরতক্তা মানে জোড়াতালি দিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছে, কারণ ডিরেক্ট ওরা সুইফট দিয়ে পেমেন্ট করতে পারবে না, পুরো বিজনেস শাটডাউন হয়ে যাওয়ার মতো অবস্থা। এরকম জোড়াতালি দিয়ে এই তোমার এইখান থেকে টাকা দাও, এই তোমার টাকাটা তোমার এদিক দিয়ে ঘোরাচ্ছি, কিভাবে চলবে আপনি বলুন। রাশিয়া বেঁচে আছে ওদের ওয়ার ইকোনমির জন্য, ওরা অস্ত্র তৈরি করে বলে। আজকে যদি অস্ত্র তৈরির ওদের না থাকতো ক্ষমতা, শেষ হয়ে যেত দেশটা। অস্ত্র যে তৈরি করতে জানবে ব্যাস, সে আপনার মানে আমাদের স্টুডেন্টদের ভাষায় মালে মাল, তার টাকা পয়সার অভাব হবে না আজকের পৃথিবীতে। তো আমেরিকার নিউক্লিয়ার উইপন আছে, এটা ওটা সেটা আছে, কিন্তু আমেরিকার সব থেকে শক্তিশালী উইপন বা অস্ত্র হলো ডলার, যেটা দিয়ে শেষ করে দিতে পারে যে কোনো দেশকে রাতারাতি। কারণ আমেরিকা স্যাংশন লাগাতে পারে, শুনছেন না চারদিকে স্যাংশন স্যাংশন। আপনি বলবেন আচ্ছা স্যাংশন তো ইন্ডিয়াও লাগাতে পারে, ইন্ডিয়ার স্যাংশনের কি ভ্যালু থাকবে, ইন্ডিয়ান রুপির কি ভ্যালু ইন্টারন্যাশনাল মঞ্চে এখন। আমেরিকার কাছে দুরকম স্যাংশন হয়, প্রথমে ওরা লাগায় প্রাইমারি স্যাংশন। প্রাইমারি স্যাংশন মানে আমেরিকার কোম্পানিগুলো সেই দেশ থেকে সব কোম্পানি বন্ধ করে দেবে, কাজ করবে না। এইখানে না ভারতবাসীর বোঝা উচিত দেশীয় বিজনেসম্যান বিলিয়নিয়ার থাকা কত জরুরি। আমরা তো আমাদের নিজের দেশের ব্যবসায়ীদের গালি দিই সারাদিন, আমাদের দেশের লোকেরা ওই জন্য ইয়াং ছেলেমেয়েরা ব্যবসায়ী হতে চায় না। ওরা ছোট থেকে কি দেখছে, ব্যবসায়ী মানে গালি দেবে, ডাক্তার বা টিচার হলে সম্মান পাবে, তাও ডাক্তারকেও পেটাই আমরা আজকাল। তো আমাদের দেশের ছেলেমেয়েরা ব্যবসায়ী হতে চায় না আজকাল, তবু চাইছে, কারণ ওরা জানে ব্যবসা করা মানে অসম্মান, কে অসম্মানের কাজ নেবে। তো আমরা যদি বলি আমরা স্যাংশন লাগালাম, বাকি দেশগুলো বলবে বইই গেল, তোমার কটা ব্যবসায়ী আছে সারা পৃথিবীতে, ওরা কোম্পানি বন্ধ করে দিলে কি যায় গেল, ব্যবসায়ী নেই। তো নিজের দেশের ব্যবসায়ীদের সম্মান করুন, যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ব্যবসা করতে চাইছে পাশে দাঁড়ান। ব্যবসায়ীরা কন্ট্রোল করে সারা পৃথিবী, আমেরিকার বিজনেস সব জায়গায় ছড়িয়ে আছে। আমেরিকা যদি বলে এই দেশের ওপর আমি স্যাংশন লাগালাম প্রাইমারি, সব কোম্পানিগুলো আমেরিকার ওই দেশ থেকে গুটিয়ে নেওয়া হবে। আমেরিকার কোম্পানি চলে গেল মানেই ওই দেশের শেয়ার মার্কেট হু হু করে ধস নেমে যাবে, বেচা কেনা ব্যবসা বন্ধ, ওই কোম্পানিতে যারা যারা চাকরি করতো সব শেষ। আমেরিকার অ্যাপেল কোম্পানি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করে, কত লোক চাকরি করে ভাবুন। অ্যাপেল যদি ইন্ডিয়া থেকে গুটিয়ে নেয়, রাতারাতি তো অত হাজার লোকের চাকরি চলে যাবে। তার জন্য তো ভারতবর্ষে অনেকগুলো নিজস্ব ফোনের কোম্পানি তৈরি হতে হবে। কোথায়? বাট আমাদের কোনো ফোনের কোম্পানি যদি আসে, নেই, যদি আসে আমরা তো তাকে গালি দেব, দিয়ে আমরা বিদেশের ফোনের কোম্পানির থেকে কিনবো। নিজেদের ব্যবসায়ীদের তো আমরা গালি দিই, আমাদের শেখানো হয়েছে শ্রেণী শত্রু, সব লুটেন পুটে নিচ্ছে, তাই না? তো আপনি নিজে ব্যবসা করুন না সৎভাবে, তাহলেই তো আপনার পাশে দেশের লোক থাকবে, অন্যকে গালি না দিয়ে। তো যখনই শেয়ার মার্কেট ডাউন হয়ে যাবে, ওই দেশ থেকে সব কোম্পানিগুলো চলে যাবে, আর কেউ ইনভেস্ট করবে ওই দেশে, আর কোনো নতুন কোম্পানিও ইনভেস্ট করবে না, ব্যাস দেশ শেষ। চাকরি কোত্থেকে হবে, ইকোনমি কোত্থেকে উঠবে? এরপর আমেরিকা লাগাতে পারে সেকেন্ডারি স্যাংশন, যেমন ইরানের তেলের ওপর লাগানো হয়েছে, যে শোনো এরা তো কোথাও তেল বিক্রি করতে পারবেই না, আর এদের তেল যদি কেউ কেনে তাহলে সেই দেশকেও আমরা স্যাংশন করে দেবো, ডলার থেকে সুইফট থেকে কেটে দেবো। কে কিনবে ইরানের তেল এবার? ইরান সব থেকে কম দামে ইন্ডিয়াকে তেল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ওদের ওপর সেকেন্ডারি স্যাংশন আছে, ইন্ডিয়া তেল কিনে নেবে ওদের থেকে বুক ফুলিয়ে। আরে দেখুন, একটা কথা বুঝুন, আপনারা অনেকে না না ইন্ডিয়া কেন কিনছে না, কেন ভয়ে পিছিয়ে আসছে। কামানের উল্টো দিকে তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাওয়া বোকামি, বীরত্ব নয়। ছোটবেলায় প্রসেনজিতের সিনেমা দেখতাম, পুলিশ বলতো আপনি কি জানেন বলুন, প্রসেনজিৎ বলতো আমি যা জানি আমি কোর্টে গিয়ে বলবো। তারপর পুলিশ
প্রসেনজিতের কোর্টে যাওয়ার রাস্তায় পুলিশ এবং গুন্ডারা দুজনরা মিলেই বোম টোম মারতো, প্রসেনজিৎ গাড়িগুলোকে এরম 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 করে কাটিয়ে কাটিয়ে নিয়ে বেরোতো। ওটা বীরত্ব নয়, ওটা বোকামি। পুলিশকে কি বলতে হতো যে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, যা জানি আমি আরো ভেবেচিন্তে বলছি, আমি তো এটুকুই জানি, চুপচাপ কোর্টে গিয়ে বলে দাও। ওরকম বোম টোমের সঙ্গে পাঙ্গা নেওয়ার কোনো দরকার নেই, ওগুলো সিনেমায় ভালো লাগে। তো কামানের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে দাঁড়ানোটা বীরত্ব নয়, বোকামি। চুপচাপ হিডেন ভাবে ওর থেকে বেশি শক্তিশালী কামান তৈরি করে নাও, তার আগে বলো ইয়েস স্যার ইয়েস স্যার, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, তারপর বলো আয় চলে আয় দেখি ইন্ডিয়ার বিরুদ্ধে কে দাঁড়াবি, কামান তৈরি আমারও। তো ইন্ডিয়ার কখনোই উচিত না এই মুহূর্তে ফুল ফ্লেজেড ডি-ডলারাইজেশন করবো আমরা। 2 মাস লাগবে না, পুরো ইন্ডিয়াতে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে আমেরিকা। ইন্ডিয়াতে তো ডিপ স্টেটের ইউএস এর এজেন্ট ভর্তি, একের পর এক ন্যারেটিভ তৈরি করে দেবে, দেশের মধ্যেই লোকে কেউ কিছু বুঝবে না, সবাই সরকারের এগেনস্টে চলে যাবে, মারামারি করতে শুরু করে দেবে। তো ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের এই মূর্খ দেশবাসীকেও সামলাতে হয়। বিবেকানন্দ বলেছিলেন না, মূর্খ দেশবাসী, যে ভাই এক্ষুনি কিছু ন্যারেটিভ শুরু হলেই এরা সব কিছু না বুঝে লাফাতে শুরু করে দেবে। এবং ইন্ডিয়ার তাহলে এই মুহূর্তের গেম প্ল্যান কি? ইন্ডিয়ার এই মুহূর্তের গেম প্ল্যান খুব ক্লিয়ার, ফরেন রিলেশন ভালো করো। প্রধানমন্ত্রীকে আমি আবারও একটা কথা বলছি, আপনাদের শুনে হাসি পাবে, কিন্তু যখন জিওপলিটিক্সের আইডিয়া আপনাদের ক্লিয়ার হবে তখন আর হাসি পাবে না। প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া পাঠায় বিভিন্ন দেশে এবং প্রধানমন্ত্রীকে বলে দেওয়া হয় যেখানে গিয়ে বলুন মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প, বলতে হবে, ফরেন রিলেশন ভালো করতে হবে। প্রধানমন্ত্রীও জানেন উনি আমার ফ্রেন্ড নন। যে প্রধানমন্ত্রীকে পাঠানো হয় উনি তো নিজের ইচ্ছায় সব করেন না রে বাবা। প্রধানমন্ত্রী কি বলবেন, কোন দেশে যাবেন, কার সঙ্গে হাত মেলাবেন, এই সব কিছু তো ঠিক করে দেওয়ার জন্য একটা থিঙ্ক ট্যাঙ্কের টিম বসে থাকে, যারা এক্সপার্ট আইএফএস অফিসার, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইজার, সেক্রেটারি, যারা গোটা জিনিসটাকে অল টাইম অবজার্ভ করছেন এবং প্রধানমন্ত্রীকে আইডিয়া দিচ্ছেন। অবশ্যই প্রধানমন্ত্রীর নিজস্ব সে থাকে, ডিবেট হয়, তারপর একসঙ্গে মিলেই গোটা টিম মিলে ডিসিশন নেওয়া হয়। কিন্তু এমন নয় যে প্রধানমন্ত্রীর ডিসিশনে 99% হচ্ছে। যে টিমটা গোটা ইন্ডিয়াকে চালাচ্ছে সেই অফিসাররা, অবশ্যই প্রধানমন্ত্রীরও নিজস্ব ক্যারিসমা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। যে সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর চেয়ারটার কথা ভাবুন, কোনো একজন মানুষের কথা ভাববেন না। এই দুয়ে মিলে তৈরি হয় টিম ইন্ডিয়া। শুধু মন্ত্রীরা কিছু করতে পারে না, শুধু অফিসাররা কিছু করতে পারে না। চাই ঠিক ইন্টেনশনওয়ালা মন্ত্রী পরিষদ, চাই ঠিক ইন্টেনশনওয়ালা এবং ব্রেনওয়ালা অফিসারদের টিম। তো প্রধানমন্ত্রীকে প্ল্যান করে, গোটা টিমের প্ল্যান, যে টিমের তরফ থেকে আপনি যাবেন, গিয়ে বিভিন্ন দেশে ভালো রিলেশন করবেন। তাই জন্য দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী প্রথম দিকে ভেবে দেখুন একের পর এক বিদেশ সফর, রিলেশন রিলেশন রিলেশন, যে প্লিজ আপনাদের কোম্পানিগুলোকে আনুন না ইন্ডিয়াতে। কেন ইন্ডিয়াতে আসবে? এবং ইন্ডিয়াতে স্কিল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্কিল্ড ওয়ার্কফোর্স তৈরি। আমাদের এখানে সবাই কাজ জানে, আপনারা একটা কারখানা করে দেখুন না, হেভি কাজ হবে। তো একই সঙ্গে ইন্ডিয়ানকে স্কিল্ড করতে হচ্ছে, একই সঙ্গে ফরেন রিলেশন বাড়াতে হচ্ছে, এবং একই সঙ্গে দেশের ল অ্যান্ড অর্ডার বেটার করতে হবে। কারণ কোনো জায়গার যদি ল অ্যান্ড অর্ডার খারাপ থাকে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না। কোনো বিদেশি কোম্পানি সেও তো রিসার্চ করবে যে ভাই এই যে জায়গায় কোম্পানি করার জন্য ভারত সরকার ডাকছে, এখানে সারাদিন বোম পড়ে, ও পাগল নাকি ওখানে এসে কোম্পানি করবে? মরবে, এ কোম্পানিতেই বোম টোম মেরে উড়িয়ে দেবে। তো ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, মাফিয়া, দুষ্কৃতী, গুন্ডা, এদেরকে কন্ট্রোল করতে হবে। তো এটা কার কাজ? রাজ্য সরকারের। রাজ্য সরকার এদিক থেকে কাজ করবে। দেশের যুব সমাজকে স্কিল্ড করতে হবে, কার কাজ? কেন্দ্র এবং রাজ্য দুজনের। ফরেন রিলেশন বেটার করতে হবে, কার কাজ? কেন্দ্রের। তো সবাই মিলে যখন ঠিকঠাক কাজ করবে, তখনই নিশ্চয়ই কিছুটা ঠিকঠাক কাজ হয়েছে, আরও অনেক হওয়া বাকি। তখন আমরা দেখলাম মেক ইন ইন্ডিয়াতে প্রচুর বিদেশি কোম্পানি এলো, যারা কোম্পানি তো বিদেশি কিন্তু কারখানা স্থাপন হলো ইন্ডিয়াতে। যেমন অ্যাপেল, স্যামসাং, বিদেশি কোম্পানি, ইন্ডিয়াতে কারখানা স্থাপন হলো। কেন? ইন্ডিয়াতে বিজনেসম্যান নেই অত বড় যে ওই ধরনের মাল এখন বানাতে পারবে। এবং একই সঙ্গে স্টার্ট আপ ইন্ডিয়া, নতুন যুব সমাজকে উদ্যোগ দিতে হবে, করো করো করো, বিজনেস করো। তখন যখনই মেক ইন ইন্ডিয়া হলো, স্যামসাং, অ্যাপেল, এদের কারখানায় কাজ করে ইন্ডিয়ার ইয়াং ইঞ্জিনিয়ারদের এক্সপেরিয়েন্স হবে,
এবং ইন্ডিয়াতে যত জব বাড়বে ইকোনমি বেটার হবে এবং ইন্ডিয়াতে ইউথের মধ্যে কনফিডেন্স আসবে, অনেকটা এসে গেছে লাস্ট কিছু বছরের চেষ্টায়। এর পরের স্টেপ হচ্ছে যে রাতারাতি বলা যাবে না ডি-ডলারাইজেশন আমেরিকা শেষ করে দেবে। তো এখন কি মাই ফ্রেন্ড, আরে ইউএসএ খুব ভালো খুব ভালো, চুপচাপ কাজ করে যেতে হবে, মুখে বললে হবে না, পিছনে কাজ করে যেতে হবে হিডেন ভাবে। স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি করতে হবে, এটা আপনারও দায়িত্ব আছে। আপনার রিলেটিভের, আপনার ধরুন ভাইয়ের ছেলে, দিদির মেয়ে, এই কি করবি, আমি একটা বিজনেস করব, হ্যাঁ কি ব্যবসা করবি, চাকরি করে, চাকরির চেষ্টা কর। কেন ডিমোটিভেট করছেন বাচ্চাটাকে? ওকে বলুন যে বিজনেস খুব ভালো জিনিস, হ্যাঁ কিন্তু মা বা বাবা বিজনেস করতে গেলে না এক্সপিরিয়েন্সের দরকার, তো বাড়ি থেকে টাকা পয়সা ইনভেস্ট করে নেমে যেও না, বিজনেস নিয়ে পড়াশোনা করো, যে লাইনে বিজনেস করতে চাইছো সেই লাইনে আগে কোনো কোম্পানিতে ঢুকে যাও, একদম গ্রাউন্ড লেভেল থেকে কাজ শেখো, দিনরাত কাজ করো, পরিশ্রম করো, কাজে মন দাও, মন দিয়ে কাজ করো, কাজ শিখতে শিখতে ওই কোম্পানিতে 3-4 লেভেল ওপরের পোস্টে ওঠো, পুরোটা শেখো, বোঝো, ওই লাইনের সব লোকের সঙ্গে রিলেশন বানাও 7-8-10 বছর, কিছু টাকা জমিয়ে নাও বাড়িতে, টিএমআই মিটিয়ে ফেলো, সেভিংস করে নাও, তোমার পরিবার সিকিউরড, তুমি কাজ শিখে গেছো, এবার তুমি বিজনেস করো। কেন ওর মাথায় ঢুকিয়ে দিচ্ছেন ছোটবেলা, এই বিজনেস এসব হয় নাকি, বাঙালি পরিবারে চাকরি করে, একটা চাকরি কর। আমি নিজে সরকারি চাকরির জন্য পড়াই, আমি যদি লোককে বলতাম এই সবাই সরকারি চাকরিতে আসুন, আমার ইনকাম আরো বেড়ে যেত, কিন্তু দেশের ক্ষতি করব সেটা বললে। তো আমি আমার মতো করে বলছি আপনাদের, আপনারা আপনার এলাকায়, আপনার পরিবারে, এক্সটেন্ডেড ফ্যামিলিতে বলতে শুরু করুন। রাতারাতি হবে না, তবে স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরি হবে আমাদের দেশে। হ্যাঁ, বিজনেস করে অনেকে ডুবে যায়, তো আপনাকে এমন বলতে হবে এক্ষুনি বিজনেস করো, বাড়ির সব সোনা গয়না বন্ধক দিয়ে এক্ষুনি ব্যবসা শুরু করে দাও না, কিন্তু একটা ঠিকঠাক আইডিয়া দিন, ওকে ভরসা দিন যে হবে, কিন্তু দেখো আমাদের তো বিজনেসের পরিবার না, তোমাকে তো আমরা গাইড করতে পারবো না, তুমি ওই লাইনে আগে 10 বছর নিজে কাজ শেখো, তারপর তুমি স্টেপ নাও, এক্সপিরিয়েন্স গ্যাদার করে নাও। আমরা কি বলি, এই ব্যবসা করতে হবে না, চাকরি কর, দেশ এগোবে। যখন স্টার্ট আপ ইকোসিস্টেম আমাদের তৈরি হয়ে যাবে, নিজের দেশের সব কোম্পানি হয়ে যাবে, আরো 10 বছর লাগবে, রাতারাতি নয়, তখন আমরা এক্সপোর্ট করতে পারবো মারাত্মক, আর যখন আমরা এক্সপোর্ট করতে পারবো আমাদের গোল্ড রিজার্ভ বাড়বে। আসল সবটাই লুকিয়ে রয়েছে গোল্ডের মধ্যে। গোল্ড মনে করে দেখুন, বিশ্বযুদ্ধের সময় আমেরিকার কাছে 73% গোল্ড চলে এসেছিল, তখন ওরা সবাইকে ডেকে বলতে পেরেছিল ডলার। গোল্ড যখন আমাদের কাছে চলে আসবে তখন আমরা সবাইকে বলতে পারবো রুপি। এবং ইন্ডিয়া একই সঙ্গে কাজ করে গেছে মারাত্মক, হ্যাটস অফ টু আওয়ার টেকনিশিয়ান অ্যান্ড সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। ইউপিআই সারা পৃথিবীতে নেই, ইউপিআই সিস্টেম। আমার দেশে এত ইজিলি আমরা পেমেন্ট করে দিই বলে ওর মূল্য বুঝি না, আমরা কোনো কিছু ফ্রিতে পেয়ে গেলে মানুষ মূল্য বোঝে না। আমেরিকায় নেই ইউপিআই সিস্টেম, আমেরিকায় জাস্ট ওই জেল না জিল বলে একটা কোম্পানি এসছে, কিন্তু অতটা ভালো নয়। ওখানে কার্ডে পে করতে হয়, কার্ডে তো আপনি দোকানে বা রেস্টুরেন্টে পে করতে পারবেন, একজন আরেকজনকে কি করে পে করবেন? ওকে, তো ইউপিআই আপনার কি ব্যাপার, লোকে কেন বানাতে পারছে না? এর ভেতরে অনেক কিছু আছে বলে লোকে এখনো বানাতে পারছে না, এবং সেই জন্য 8টা দেশ ভারতবর্ষের ইউপিআইকে নিজের দেশে নিয়ে নিয়েছে, আরও 30টা দেশের সঙ্গে কথা চলছে, এবং এই দেশগুলো খুব একটা পিছিয়ে থাকা দেশ তা নয়, বড় বড় দেশও নিয়েছে ইউপিআইকে ইন্ডিয়ার থেকে। তো ইন্ডিয়ার আস্তে আস্তে একটা সফট পাওয়ার তৈরি হচ্ছে। ইউপিআই কাকে টক্কর দেবে ভবিষ্যতে? সুইফটকে। আর রুপি কাকে টক্কর দেবে? ডলারকে। রাতারাতি কেউ করে দিতে পারবে না। তো রুপিতে একদিকে ইউপিআই ইন্ডিয়া চালাচ্ছে আস্তে 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 বিভিন্ন দেশকে, এবং একই সঙ্গে ইন্ডিয়া বিভিন্ন দেশের সঙ্গে রুপিতে বিজনেস করতে শুরু করছে। এই রুপি দেবো আমরা, তোমরা নিয়ে নাও না, ডলারে আর যাচ্ছি না। কিন্তু আমেরিকা যেই বলবে এই ডলার কি তোমরা বয়কট করছো, আর না না স্যার, একটা জাস্ট রুপিতে করছি, ডলার তো থাকবেই। এখন এটাই বলতে হবে, জল মাপা বোঝেন, জল মাপতে হবে এখন, যে কোন কোন দেশ রুপিতে বিজনেস করতে ইন্টারেস্টেড, তারাও খালি বলতে পারছে না মুখ ফুটে। এখন 10-15 বছর এটাই কাজ, একটু একটু করে এগোনো। এবং এখন খেলা চলবে নেক্সট 15 বছর, 2038 অবধি, 15 বছর না 13 বছর, ডলার ভার্সেস ইউয়ানের। ইউয়ান মানে চাইনিজ কারেন্সি।
এখন আমাদের চাইতে হবে যে চীনের ইকোনমি ওপরে যাক। কেন? না না না, ভারত ওপরে যাবে। স্টেপ বাই স্টেপ হয় সবকিছু। চীন যদি হেরে যায় আমেরিকার কাছে ইকোনমিতে, নেক্সট 50 বছর আর কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস করতে পারবে না। আপাতত 1 নম্বরে যে আছে তাকে সরাতে হবে, ডলারকে। ডলারকে টেক্কা দেওয়ার ক্ষমতা এখন ইউয়ান রাখে, তো ইউয়ানকে সাপোর্ট দিতে হবে। দিস ইজ জিওপলিটিক্স। এবং আমাদের ভেতরে ভেতরে পুরো সিস্টেমকে, যে পয়েন্টগুলো আগে বললাম, স্ট্রং করতে থাকতে হবে। 2038-এর পর ইউয়ান হয়ে যাবে পৃথিবীর 1 নাম্বার কারেন্সি, রুপি আসবে 2 নম্বরে, ডলার 3-এ যাবে। কারেন্সিতে যদিও বলা ভুল, ইকোনমির হিসেবে। তখন থেকে শুরু হবে ইউয়ান ভার্সেস রুপি, নতুন যুদ্ধ। তারপরেও লাগবে হয়তো 20-25 বছর। আর এর মধ্যে যদি দেশে সিআইএ আর ইউএসএ ডিপ স্টেট বাঁধিয়ে দিতে পারে কোনো অশান্তি, দেশ আবার যাবে পিছিয়ে। তো স্কিল বাংলা নিজের মতো করে এই টোটাল ব্যাপারে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের দায়িত্ব পালন করে যাবে, দেশের মানুষকে স্কিলড করবে। আমি আপনাদের বলছি, যে সময় আপনারা সারাদিনে হয়তো সিরিয়াল দেখেন, কমেডি ভিডিও দেখেন, ওইটুকু টাইম ইনভেস্ট করুন। নিশ্চয়ই জীবনে এন্টারটেনমেন্টের দরকার আছে, দিনে 1-1.5 ঘন্টা করে ইনভেস্ট করুন যাদের পক্ষে সম্ভব আপস্কিলড হওয়ার জন্য। আমাদের এআই এর অনলাইন ট্রেনিং চলছে, আর কাউকে এনরোলমেন্ট নেব না, আমরা ভর্তি নেব না। 1500 মানুষজন এখানে ট্রেনিং করছেন অনলাইনে, 1500টা পরিবার এআই এনাবেলড হয়ে যাবে। তারা আবার পাশের বাড়িকে শেখাবে, বন্ধু বান্ধবকে শেখাবে। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং চলছে, 980 জন আজকে সকালের হিসেব ট্রেনিং করছে। এখানে এখনো এনরোলমেন্ট চলছে, আরও 300-400 লোক তো এনরোল হয়েই যাবে। এরপরেও যেগুলো যেগুলো দরকার হবে এই মুহূর্তে পৃথিবীকে স্কিলড করার জন্য, মানে পৃথিবীর বাজারে ভারতকে স্কিলড করার জন্য, স্কিল বাংলা করে যাবে। তো আমিও জানি আমার জীবনে দুটো কাজ, একের পর এক জিওপলিটিক্সের ভিডিও দিয়ে ভারতবাসীকে, যারা বাঙালি তাদেরকে এক্স্যাক্ট হিসেব নিকেশটা বোঝানো, সচেতন করা। আর 2, আপ টু দ্য লেভেল, পৃথিবীর লেভেল অনুযায়ী বাঙালিকে স্কিলড করে দেওয়া। বাকি হিসেব ভারতীয়রা নিজেরা বুঝে নেবে। তো আমি আশা করি আপনাদেরকে টোটালটা বোঝাতে পারলাম যে ডি ডলারাইজেশন সম্ভব কিনা, আদৌ কিভাবে সম্ভব, এর আগে যারা চেষ্টা করেছে তাদের সঙ্গে কি হয়েছে। তাই ভারতবর্ষ বোকামি না করে, কামানের উল্টো দিকে তীর ধনুক নিয়ে না দাঁড়িয়ে, চুপি চুপি ধীরে ধীরে কোন কাজটা করে যাচ্ছে এবং কোন সময়, তার জন্য আমাদের এক্সপোর্ট অবধি ওয়েট করতে হবে, স্টার্টআপ ইকোসিস্টেম বিল্ড হওয়া অবধি আমরা সরাসরি ডি ডলারাইজেশনে চলে যেতে পারি। এবং আমাদের আগেও চীন দাঁড়িয়ে যাবে ডিরেক্ট ডলারের এগেনস্টে। তো নেক্সট 10-15 বছর পৃথিবীর ইতিহাসে ইকোনমি নিয়ে মারাত্মক একটা টাগ অফ ওয়ার আমরা দেখতে পাবো। এবার এই মুহূর্তে ভারতের গেম প্ল্যান তো আমরা বুঝে নিলাম। আশা করি এই দুটো ভিডিওতে অনেকটা ক্লিয়ার হলো আপনাদের কাছে ইকোনমি। 3rd ভিডিও আসবে আগামীকাল, যেখানে আমরা বলবো যে ভারত ত্রিশূল স্ট্র্যাটেজি নিয়েছে নেক্সট 15 বছরের জন্য। ত্রিশূল স্ট্র্যাটেজি কি ইকোনমিতে, যেটা এই ভিডিওতে এক্সপ্লেন, এমনি আমার ভিডিও বড় হয় কারণ প্রত্যেকটা পয়েন্ট আমাকে বলতে হয়, ছোট করে ওপর পল্লবগ্রাহিতার মতো কাজ করে কোনো লাভ নেই। এবং কেন সোনার দাম এই রকম লেভেলে বাড়ছে, সোনার সঙ্গে এই গোটা ব্যাপারটা কিভাবে জড়িত, সোনার দাম কতদিন বাড়বে, কতটা বাড়বে, এই মুহূর্তে কি বুদ্ধিমানের কাজ হবে সোনা কেনা বেচা ইত্যাদি হিসেবে, সেটা আগামীকাল আসবে ভিডিও। থ্যাংক ইউ, সকলকে ভালো থাকবেন।